Radio Circle. www.radiocirclebd.com. Radio Circle. এই মুহূর্তে আমি ওয়েলকাম জানাই আজকে যিনি আছেন আমাদের সাথে গেস্ট হিসেবে সহকারী পুলিশ কমিশনার মাসরুফ হোসেন। হ্যালো স্যার, কেমন আছেন? ধন্যবাদ রাসেল ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি, আমি ভালো আছি। আমার কাছে পুলিশের সাথে থেকেও ভালো আছেন? হ্যাঁ, পুলিশের সাথে থেকেও ভালো আছি। এই প্রথম প্রশ্নটাতে কিন্তু অনেক বেশি মজার একটা ইনফরমেশন বের হয়ে এলো যে অনেকের একটা ধারণা আছে যে পুলিশ ধারে কাছে থাকলে মনে হয় সুখে থাকা বা ভালো থাকা যায় না। আমি কিন্তু অনেক নিরাপদ বোধ করছি আপনি আছেন বলে। আমি আপনার এই নিরাপত্তা দিতে পারি অত্যন্ত সম্মানিত বোধ করছি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা উল্টোটাই শুনি আর কি। আচ্ছা, না উল্টোটা সবাই বলবে এমনটা না, হয়তো ভালোটুকু বলার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়। আজকে যদি আমি সেই ভালোটুকু বলতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। যাই হোক মাসুফ ভাই, আপনাকে সবার প্রথমেই radiocirclebd.com এর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার এত গুরুত্বপূর্ণ কাজ থেকে। সো আমরা আপনাকে হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি radiocirclebd.com এ। আমিও শ্রোতাদের এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে এনে আমাদের মনের কথাগুলো বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, চমৎকার। যাই হোক মাসুফ ভাই, সবার প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা প্রথমে শুনে ফেলি একদম শুরুর গল্পটা। আপনার কি করে আসলে এই যে পুলিশের চাকরিতে আসা, এই প্রফেশনটা কেন বেছে নেয়, কিভাবে আসলেন, সেই গল্পটা আমরা একটু শুনবো। ছেলেবেলায় আমরা সবাই লিখি যে আমার জীবনের লক্ষ্য। হ্যাঁ, আমি অনেক কিছুই লিখেছি, অ্যাস্ট্রোনট থেকে শুরু করে পাইলট, অনেক কিছুই লিখেছি। বাট যে জিনিসটি আমি কখনো লিখিনি, দ্যাট ইজ টু বি আ পুলিশ অফিসার। এবং দেখেন আশ্চর্য ব্যাপার, আই এন্ডেড আপ বিং এ পুলিশ অফিসার। তো এটা অনেকটা অ্যাক্সিডেন্টই বলবো। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে পড়াশোনা করেছি। তো আমার এবং বাবা মার সবারই ইচ্ছে ছিল যে পড়াশোনা শেষ করে আমি হয়তো বাইরে মাস্টার্স বা পিএইচডি ওই লাইনে গিয়ে হয়তো রিসার্চ লাইনে কাজ করার। আচ্ছা। কিন্তু ওর সময় একটা মুভি দেখলাম যেটি আসলে আমার সমস্ত প্ল্যানকে এলোমেলো করে দিল। ওকে। মুভিটার নাম হচ্ছে দ্য আনটাচেবলস। রাসেল ভাই কি দেখছেন? আচ্ছা, হ্যাঁ, মুভিটা আমি দেখেছি। আচ্ছা, এই মুভিতে আপনি জানেন যে শিকাগোতে একটা মাফিয়া জগৎ ছিল 1930s এ, প্রহিবিশনের শিকাগোতে। তো ইট ওয়াজ বেসিক্যালি রান বাই আল কাপন। এবং আল কাপন এমন একজন অপরাধী যার সম্পর্কে বলা হয় যে মানে এই লোকটাকে যদি জেনারেল মোটরস বা বড় কোনো কোম্পানিতে বসিয়ে দেওয়া যেত, উনি এত মেধাবী যে এই ভদ্রলোক হয়তো সেখানকার সিইও হতো। আচ্ছা। তার মেধাটা ব্যয় হয়েছে অপরাধে। এবং আমরা বর্তমানে যে ইতালিয়ান মাফিয়া বা এন্টায়ার ওয়ার্ল্ডে মাফিয়ার যে রূপটা আমরা দেখি, এটার রূপকার হিসেবে বলা যায় আল কাপনকে। আচ্ছা। এবং সে মোটামুটি পুরো শিকাগোটাকে কন্ট্রোল করত। তো তখন এলিয়ট নেস নামে একজন পুলিশ অফিসার এলেন এবং তিনি হাতে বেছে নেওয়া কয়েকজন অফিসারকে নিয়ে একটি টিম গঠন করলেন। তো সেটাকে বলা হতো দ্য আনটাচেবলস। আনটাচেবলস কেন? কারণ হচ্ছে যে শত প্রলোভনের মাঝেও এই লোকগুলোকে দিয়ে করাপশন করানো যায়, মানে দে আর আনটাচেবল। ওকে। তো অত্যন্ত চমৎকার একটি কাহিনী। আপনারা জানেন যে শন কনারি এই মুভিটিতে মানে অভিনয় করার জন্য অস্কার পান। আচ্ছা। তো এই মুভি দেখে আমার মনে হলো যে বাহ, পুলিশ হলে কেমন হয়। ইটস আ চার্মফুল লাইফ। আর ক্যাডেট কলেজে থাকার কারণে আমি সেনাবাহিনীর লাইফের সাথে মোটামুটি পরিচিত। তো পুলিশ হচ্ছে এমন একটা লাইফ, ইউ গেট দ্য বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। আপনি মিলিটারির যে অথরিটি এন্ড পাওয়ার এটা পান, আর সিভিলিয়ানদের যে ফ্রিডম এবং কাজ করার, মানে দুটোর মাঝামাঝি একটা জায়গা। এইজন্যই আসলে পুলিশে আসা। আচ্ছা, চমৎকার গল্প। এবং অবশ্যই আমার স্বীকার করতে মানে একদম ভাবতে হচ্ছে না যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং সেখানে আমি একটু যোগ করবো যে শিল্প সাহিত্যের শাখাটাও যে অনেক বড় একটা ব্যাপার। একটা মুভিতে একটা ক্যারেক্টার যে আপনার চিন্তাতে এত বড় একটা পরিবর্তন এনে দিতে পেরেছে, এটা কিন্তু অনেক অদ্ভুত একটা বিষয়। যাই হোক, কিন্তু সেটা হয়েছে আমার ধারণা যে আপনার প্রতি, আপনার দেশের প্রতি এবং মানুষের প্রতি যে টানটুকু ভেতরে হয়তো কোথাও লুকানো ছিল, সেটা হয়তো সেই সিদ্ধান্তের সাথে অনেকটাই প্রকাশিত হয়েছে যে আমি এমন একটা কাজ, এমন একটা সম্মানের কাজের সাথে আমি কেন ইনভলভ হব না। ওকে, এখন আমরা যে ব্যাপারটা প্রথমেই জানতে চাইবো মাসুফ ভাইয়ের কাছে, প্রশ্নের উত্তর দিতে মানে এই যে মানুষ এত প্রশ্ন করে, বিরক্ত লাগে কখনো? আমি যে করছি মানে একটু পরে বিরক্ত হয়ে গেলেন, হঠাৎ করে দেখা গেল যে আমার দিকে রেগে গেলেন, এমন কিছু হতে পারে কি? পুলিশের প্রথম শব্দটা, প্রথম যে অক্ষরটা হচ্ছে পি। ওকে, পোলাইটনেস। ওকে, আমাদের, আমি একটা মানে মজার অভিজ্ঞতা বলি আপনাকে। শিওর। থাকার সময় আমাদের একটা টিম ছিল, কুইক রেসপন্স টিম। তো একবার এক ভদ্রমহিলা আমাকে ফোন করলেন যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব, আপনি দ্রুত একটা টিম পাঠান। তো কি ব্যাপার? তো ব্যাপারটা হচ্ছে যে মানে তিনি কাপড় বানাতে দিয়েছিলেন তার দর্জির কাছে। সেটি নিয়ে আসার জন্য তিনি নিজে না গিয়ে তার বাসার যে কাজ করে সেই মেয়েটিকে পাঠিয়েছেন। তো সেই মেয়েটিকে দর্জি কাপড় দেয়নি। তিনি এতটাই অফেন্ডেড হয়েছেন, তো তিনি বলেছিলেন আমি যেন ইমিডিয়েটলি কুইক রেসপন্স টিম পাঠিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসি। তো এই ধরনের জিনিসপত্রগুলো আসলে আমাদের ফেস করতে হয়। বাট ওই যে মানে আমরা যদি পুলিশের পিটা মনে রাখি যে আ পুলিশ অফিসার হ্যাজ টু বি পোলাইট ফার্স্ট। আপনাকে যত রকম ভাবেই টন্ট করা হোক না কেন, ইউ হ্যাভ টু বি পোলাইট। তো
প্রথম উত্তর হচ্ছে যে আমি আসলে বিরক্ত বোধ করি না, কারণ আমার ভালো লাগে মানুষজনের সাথে কথা বলতে, তাদের সাথে মিশতে, তাদের দুঃখগুলো শেয়ার করে একটা সলিউশন দিতে আমি আসলে খুব এনজয় করি, এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে যে মানে অ্যাজ এ পুলিশ অফিসার আই সিম্পলি ক্যানট অ্যাফোর্ড টু বি ইম্পোলাইট টু এনিওয়ান। আপনার দৃষ্টিতে বাংলাদেশের প্রেক্ষাপটে গত 10 বছর আগে বা এক যুগ আগে আমাদের বাংলাদেশের পুলিশিং সিস্টেমটা যেরকম ছিল বা পুলিশ ডিপার্টমেন্টটা যেরকম ছিল, তখনকার সাথে বর্তমান সময়ের পার্থক্য আসলে কতটা? আপনার কি মনে হয় যে কতটা বদলে গেছে বা সেই বদলটা কোন দিকে হয়েছে? আপনি যদি ডিটেলস আমাদের সাথে কিছুটা শেয়ার করেন। দেখুন, আমার চাকরির বয়স হচ্ছে খুব বেশি তা নয়, কারণ আমি মাত্র 3.5 বছর, একটু বেশি আমার সার্ভিস লাইন, এর মধ্যে 1.5 বছরের মতো বাই ট্রেনিং, অ্যাক্টিভ সার্ভিস আরও 1.5 বছরের মতো। তো এক্ষেত্রে আমি বলবো যে আমি যে সম্পূর্ণরূপে 10 বছর আগে এরকম ছিল, 10 বছর পরে এরকম, এতটা বলার মতো জ্ঞান বা প্রাজ্ঞতা আমার সম্ভবত নেই। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু বুঝতে পারি যে উই আর গোয়িং থ্রু এ হিউজলি ট্রান্সফরমেশনাল স্টেজ। কারণ আপনি দেখেন যে আপনার আমাদের একদম টপ লিডারশিপে অসাধারণ কিছু মানুষ আছেন। আমাদের আইজিপি হাসান মাহমুদ খন্দকার স্যারের কথাই বলতে পারি, এবং বিশেষভাবে আমি বলতে পারি যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ স্যার, মানে আমার তাকে মনে হয় যে তিনি মানে বাংলাদেশ পুলিশের জন্য তিনি সম্ভবত মানে একজন গড সেন্ট ব্যক্তি। একটা মানুষ এতটা ডাইনামিক হতে পারে, এটা আসলে তার সাথে কাজ না করলে বোঝা যায়। আসলে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি যে আপনি তো আপনার সিনিয়র হিসেবে ওনার সাথে পরিচয়, আমার যে কোনো একটা কাজে সৌভাগ্য হয়েছিল ওনার সাথে পরিচিত হওয়ার, কথা বলার। আমার নিজের কাছেও মনে হয়েছে আমি আসলে ওনার ব্যবহার, আন্তরিকতা এবং উনি যেভাবে আসলে সাপোর্ট করলেন, যে বিষয়ে ওনার সাথে আমার কথা বলা, আমি নিজেই মারাত্মকভাবে অবাক হয়েছি যে এত ক্ষুদ্র একজন মানুষ হিসেবে ওনার সাথে দেখা করাটা সত্যি আমার জীবনের একটা বিশেষ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আপনারা জানেন যে ব্যুরোক্রেসিতে রেড টেপিজম বা ব্যুরোক্রেসি বলে একটা কথা আছে, আপনার লাল ফিতার দৌরাত্ম্য। তো এখানে আমি এ ভেরি জুনিয়র অফিসার কম্পেয়ার টু দ্য সিনিয়র্স অ্যাবাভ মি, আই এম জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো আর বেনজির আহমেদ স্যার হচ্ছেন পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উনি প্রধান। তো স্যারের একটি ফেসবুক প্রোফাইল আছে যেখানে প্রচুর মানুষ, এবং আপনি চিন্তা করেন যে আমি যখন কোনো কাজ করি, নতুন কোনো আইডিয়া নিই, আমি স্যারকে সরাসরি ফেসবুকে লিখি, এবং স্যার যেখানেই থাকুন স্যার সেটা দেখেন, উনি আমাকে একটা ফিডব্যাক দেন। তো এটা সবসময় হয় না, বাট ওয়ান্স ইন 2 or 3 months আমি কাজটা করি। আপনি দেখেন যে একটা জুনিয়র একটা অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একদম কমিশনার বরাবর ফেসবুকে বসে চ্যাটের মাধ্যমে দিক নির্দেশনা নিচ্ছে। এটি কি 10 বছর বা 5 বছর আগে আপনি কল্পনা করতে পারতেন? অসম্ভব, সত্যি এটা আসলে চিন্তা করা সম্ভব না। এবং স্যার যেহেতু মাথায় আছেন, এবং স্যারের ছায়া আমরা যারা আছি একদম ফিল্ড লেভেলে বা ইভেন মিড লেভেল ম্যানেজমেন্ট, আমাদের উত্তরা ডিসি স্যার আছেন যার সাথে আমি কাজ করেছি, নিশারুল আরিফ স্যার, এবং বর্তমানে আমাদের ডিসি গুলশান স্যার আছেন, লুৎফুল কবির স্যার। তো স্যাররাও এরকম ডাইনামিক। তো এরকম ডাইনামিক একটা নেতৃত্বের ছায়া থেকে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ পুলিশ তাদের কলোনিয়াল প্রথা থেকে ভেঙে বেরিয়ে এসে চমৎকার একটি ডাইনামিক এবং সেবাধর্মী এবং সর্বোপরি ডেমোক্রেটিক পুলিশ হিসেবে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছে। এবং আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত আমরা আমাদের কলোনিয়াল পাসকে পিছনে ফেলে আমরা একটি ডেমোক্রেটিক এবং সার্ভিস ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট হিসেবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো। বাহ, চমৎকার! আপনাদের এই আশাবাদ যেন খুব দ্রুত আমাদের সবার জন্য, বাংলাদেশের জন্য যেন সফল হয় সুন্দরভাবে, সেটাই আমাদের কামনা। এই মুহূর্তে যেহেতু এই কথাটা চলে এসেছে, সেই কথাটার মাঝখানে যেহেতু এই কথাটা এলো, প্রযুক্তির যে ব্যাপারটা সেটা, সো আমি এই কারণে জানতে চাইবো যে আমরা যতটা জানি সম্প্রতি বাংলাদেশ পুলিশ বেশ কিছু নতুন সেবা বা বেশ কিছু জিনিস করেছে, যেগুলো যে ইন্টারনেটে বা অনলাইনে বাংলাদেশে পুলিশি কিছু সেবা, কিছু কার্যক্রম আপনারা চালু করেছেন, বা এই যে পুলিশের যে ফেসবুকিংটা বা ফেসবুক পেজ, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, এই চিন্তাটা মানে কিভাবে এলো আপনার মাথায়, বা কিভাবে এই পুরো কাজটা আপনারা সম্পাদন করলেন, এটার পরিকল্পনা থেকে শুরু করে যদি ডিটেলস কিছুটা আমাদেরকে বলেন। কারণ আমরা আজকে কিন্তু আড্ডাটা দিচ্ছি ইন্টারনেটের থ্রুতেই, এবং এইটার কিন্তু কোনো যেমন FM স্টেশনগুলো অবশ্যই তারাও মিডিয়া হিসেবে কাজ করছে, কিন্তু আজকে যারা প্রবাসে বসে আছে, যারা সেখান থেকে আসলে গুরুত্বপূর্ণ অর্থ সংগ্রহ করে দেশের জন্য তারা পাঠায় এবং সেটা দিয়ে বাংলাদেশ সবসময় লাভবান হয়ে থাকে, সেই বন্ধুরাও কিন্তু শুনছে। যারা আশা দেখতে চায়, সেখানে বসে বাংলাদেশের সম্পর্কে জানতে চায়, তারাও শুনছে। তো সকল বন্ধুদের জন্য যদি একটু শেয়ার করেন যে আসলে অনলাইনে এই যে অ্যাক্টিভিটিগুলো, আপনাদের নতুন যে সেবাগুলো আপনারা নিয়ে এসেছেন, সেগুলো সম্পর্কে। অনলাইনের প্রথম সেবা আমি যেটি শুরু করি উত্তরাতে ছোট আকারে, আমার অফিসের জন্য আমি একটি ফেসবুক পেজ খুলি। আচ্ছা। তো ওটার নাম ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ প্যাট্রোল উত্তরা।
তো এটি একেবারেই পরীক্ষামূলকভাবে শুরু করা হয় উত্তরার ডিসি নিশারুল আরিফ স্যারের অনুমতিক্রমে আমি আমার অফিসের জন্য নিই এবং এটি একদম সর্বোচ্চ পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা করেন পুলিশ কমিশনার বেনজির আহমেদ স্যার। তো এটি ওপেন করার পরে আমার ধারণা ছিল যে পুলিশের প্রতি যেহেতু মানুষের একটা নেগেটিভ ধারণা, এটা খুব একটা বোধহয় পরিচিত হবে না। টু মি আটার সারপ্রাইজ, প্রথম 24 ঘন্টায় আপনার দেখা গেল যে এটাতে 1000-এর বেশি মানুষ এটি ব্যবহার করা শুরু করছে এবং উইদিন 3 months ইট টাচড মোর দ্যান 25,000 পিপল। এবং এই পেজের মাধ্যমে দেখা গেল যে আপনার মানে নানা রকম আইডিয়া আসা শুরু করলো। এই ফেসবুক পেজের মাধ্যমে নানা রকম আইডিয়া আসা শুরু করলো। মানুষ তার সমস্যাগুলোর কথা তো বললোই, যেমন উত্তরাতে দেখা গেল যে একটা জায়গায় ফুটপাত দখল করে আছে আপনার সাধারণ মানুষ, আপনার বিভিন্ন রকম অবৈধ দখলকারীরা। তো সাধারণ একজন মানুষ তিনি দেখলেন যে তার অসুবিধা হচ্ছে, তিনি একটা ছবি তুললেন। তো ছবি তুললে তিনি আমার ফেসবুক পেজে ওটা পোস্ট করলেন। পোস্ট করার সাথে সাথে আমি দেখলাম, এটা দেখে আমি আমার পেট্রোল টিম পাঠিয়ে সেটিকে সম্পূর্ণভাবে ক্লিন করে দিলাম। ক্লিন অবস্থার একটা ছবি তুলে ওই পূর্বের ছবি এবং পরের ছবি একসাথে নিয়ে আমি পেস্ট করে দিলাম। এবং এই ছোট্ট কাজটার ফলে যেটা হলো যে মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস জন্মানো শুরু করলো যে না, ইটস আওয়ার পুলিশ, উই আর দ্য ট্যাক্স পেয়ার্স, আমরা আমাদের ট্যাক্সের অর্থে পুলিশ চলে এবং আমাদের পুলিশ আমাদের কথা শুনছে এবং কাজ করছে। তো এই ফেসবুক পেজের মাধ্যমে এই জিনিসটা শুরু হলো আর কি। এবং দেখা গেল যে আমি যখনই মানুষের দিকে সাহায্য চাইতাম, মানুষরা আমি যদি 1 হাত বাড়াই তারা দেখা যেত যে 2 হাত বাড়িয়ে দিচ্ছে। আমি বুয়েটের 2 জন ইঞ্জিনিয়ারের কথা বলি, তারিক এবং তন্ময়। ওরা বললো যে ভাইয়া আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানিয়ে দিই। তো উত্তরাতে ছোট করে তারা একটা ডিএমপি উত্তরা ক্রাইম ডিভিশন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে দিল। দেখা গেল যে সেই অ্যাপটা উত্তরার 6টা পুলিশ স্টেশনে কাজ করতো এবং সেই 6টা থানার ওসির সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন এবং আপনি যেখানেই থাকেন ওই 6টা থানার ম্যাপ আপনার অবস্থান থেকে ওখানে দেখিয়ে দেবে যে আমি যেখানে আছি সেখান থেকে কতটা দূরে থানাটা অবস্থিত বা কতটা দূরে। ওই গুগল ম্যাপে আপনার যাওয়ার পথটুকু এটি দেখিয়ে দেবে, একদম শর্টেস্ট পসিবল ওয়েটা গুগল ম্যাপে দেখিয়ে দেবে আপনার অবস্থান। তো এটা শুরু করার পরে দেখা গেল যে এটার মাধ্যমে আমরা কিছু ডাকাতি ঠেকালাম। এটার মাধ্যমে একবার লিফটে এক ভদ্রলোক লিফট ছিঁড়ে পড়ে গেল, আমরা 8টি জীবন রক্ষা করতে সক্ষম হলাম ওই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। যে ওই ভদ্রলোকের কাছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ছিল, তো তিনি ওটার মাধ্যমে আমাকে কল করার ফলে আমি পেট্রোল পার্টি পাঠাই এবং 8 জন মানুষের জীবন উদ্ধার হয়। তো এটার সফলতায় উদ্বুদ্ধ হয়ে আমরা কমিশনার স্যারের কাছে গেলাম এবং স্যার আমাদেরকে বললেন যে তোমরা ঢাকা শহরের জন্য করে ফেলো একটা। এবং 13ই জানুয়ারি আমরা সমগ্র ঢাকা শহরের 49টি পুলিশ স্টেশন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোবাইল অ্যাপ, আপনারা গুগল অ্যাপ স্টোরে গেলে এটি পাবেন, এর সমগ্র ঢাকা শহরের 49টি পুলিশ স্টেশন এবং ডিএমপির অন্যান্য যে সেবাসমূহ, যেমন আমাদের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, তারপরে ব্লাড ব্যাংক, তারপরে কুইক রেসপন্স, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করলাম যেটি বর্তমানে 50,000-এর মতো মানুষ ব্যবহার করছে। তো দেখুন এই যে ফেসবুক পেজ থেকে আমি মানুষের কাছে আইডিয়া চাচ্ছি, মানুষ আইডিয়া দিচ্ছে, আমরা ইমপ্লিমেন্ট করছি। তো আমি মনে করি যে এই ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপগুলো থেকে একসময় বিশাল একটা কিছু হবে এবং আমরা সম্পূর্ণ রকম একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে আমরা সক্ষম হব। অবশ্যই আমরাও সেই আসলে আমার কাছে শুনতে খুবই অবাক লাগছিল, খুবই ভালো লাগছিল। অবাক হচ্ছিলাম যে আসলে এভাবে যারা চিন্তা করছে, এবং আপনি যেটা বলছেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের জন্য যে সেবা, আমাদের জন্য যা আমরা যেন চাইতে পারি, আমরা যেন বলতে পারি। যারা বলেছে, যারা এগিয়ে এসেছে তাদেরকে আসলে সাধুবাদ জানাই, যারা প্রথম থেকেই সেই বিশ্বাসটা নিজের মধ্যে ধরে রেখেছে এবং চেষ্টাটা করেছে যে আমরা সাথে থাকি, আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন এবং তাদের সাথে আপনারা যেভাবে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে জিনিসটা করার যে প্রত্যেকটা ব্যাপারে আইডিয়াগুলো আপনারা নিয়েছেন এবং শুনেছেন, সেটার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং আসলে ভালোবাসা রইল। এই মুহূর্তে যে প্রশ্নটা করবো, যে খুব সম্প্রতি একটা আলোচিত বিষয় যেটা, সেটাও অনলাইনের সাথে, তো আমরা অনলাইনের আলাপগুলো কিছুটা করে ফেলতে চাচ্ছি যেহেতু আমরা প্রসঙ্গে চলে এসেছি। খুব সম্প্রতি আমরা বেশ কিছু নিউজ পেপার এবং বিভিন্ন থ্রুতে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরাও যেহেতু ফেসবুক ইউজার এবং ফেসবুকে আমাদেরও যারা ফ্যান বন্ধুরা যারা জয়েন করছে তারা সবাই আছে সেখানে। তো এই জন্য আমি বলবো যে মজালস নামে একটা পেজের মধ্যে একটা ভিডিওর ঘটনা আমরা দেখেছি, যেটা আপনার মাধ্যমে আপনার এলাকায় হয়েছিল, সেটার ফার্স্ট টু লাস্ট যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন, সেটা শুনেও হয়তো অনেকে আরো উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে। আসলে দেখুন, আমাদের সমাজে এই ইফটিজিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইফটিজিং এর মানে এটা ইফটিজিং শব্দটা বলে এটাকে আসলে এটার গুরুত্বটাকে ছোট করা হয়, বাট এই ছোট করার কোনো সুযোগ নেই। দিস ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট এন্ড দিস ইজ আ সিরিয়াস ক্রাইম। এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে আসলে ইফটিজিং এর বা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের যিনি শিকার হচ্ছেন, এই ভিকটিমকেই সাধারণত বাঁকা চোখে তাকানো হয় তার দিকে। তো এর ফলে দেখা যাচ্ছে যে অনেকেই আত্মহত্যা পর্যন্ত করেছেন। আমি নিজেই প্রায় 6 ডজনের মতো কেস জানি যে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের জীবন চলে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা একটি ঘটনা দেখলাম, আই ওয়াজ ইন জাপান দেন,
জাপানে একটি কনফারেন্সে ছিলাম, তো ওখানে আমি মজালস নামে একটি ফেসবুক পেজ আছে, খুবই জনপ্রিয়, 2 লাখের উপরে তার সাবস্ক্রাইবার। তো এই ফ্যান পেজে আমি দেখলাম যে আপনার একটি ভিডিওতে একটি ছেলে তার একটি সহপাঠিনীকে থাপ্পড় দিয়েছে এবং সেটি ভিডিও করে আপনার ইন্টারনেটে ছেড়ে দিয়েছে যাতে মেয়েটি আরও বেশিভাবে অপদস্থ হয়। তো আমি দেখে আমার আসলে এত খারাপ লাগলো যে একটা মানুষ আমাদের দেশে, সে শুধু চর দিয়েই ক্লান্ত হয়নি, সে আপনার সেটি ভিডিও করে আপলোড করেছে, মানে তার কিছু হবে না, হি ইজ সো কনফিডেন্ট যে তার কিছুই হবে না। তো এটি আমি খোঁজ নিলাম এবং মজালস পেজের সদস্যরা এবং অ্যাডমিন প্যানেল, আমি তাদেরকে আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। আমি তাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে তারা একদম অসাধারণভাবে মাত্র 24 ঘন্টার মধ্যে ওই ছেলেটির ডিটেইলস কোথায় থাকে এবং সব কিছু শনাক্ত করে আমাদেরকে দিল। তো আমি ঢাকা আসা মাত্র, আমি আমার ট্রেনিং শেষ করে আসা মাত্র আমি আমার ডেপুটি কমিশনার লুৎফুল কবির স্যারকে দেখালাম, আমার এডিসি স্যার ছিলেন আয়েশা স্যার, তো স্যারকেও দেখালাম। তো দেখানোর পরে তারা খুবই মর্মাহত হলেন যে এই ধরনের একটা ঘটনা এটা এখনো প্রতিকার করা হয়নি। এবং আপনারা জানেন যে এই ধরনের কিছু যে একটি মেয়েকে অপদস্থ করে সেটি ভিডিওতে দিয়ে দেওয়ার ঘটনা আগেও ঘটেছে, কেউ কোনো স্টেপ নেয়নি। তো আমরা গুলশান ক্রাইম ডিভিশন আমরা ডিসিশন নিলাম যে উই হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল। এই জন্য আমরা আসার খবর পেয়ে মাত্র 4 ঘন্টার অভিযানে আমরা তাকে ধরে ফেললাম এবং তাকে আইনানুগ ব্যবস্থা তার ভিতরে নেওয়া হলো। এবং শুধু তাই নয়, আমরা ভিকটিমের বাড়ি গিয়ে তার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য, তার কষ্টকে লাঘব করার জন্য আমরা নিজে গিয়েছিলাম এবং আমরা তাকে উৎসাহ দিয়েছি যে আপনি ভিকটিম, আপনার প্রতি অন্যায় করা হয়েছে, আপনি মাথা উঁচু করে চলবেন, কারণ আপনার এতে কোনো দোষ নেই। অনেকগুলো বন্ধু আমাদেরকে লিখেছে, তাদের নাম কিছুটা বলেনি, অনেক দূরের বন্ধুরা লিখেছে, তাদের নামটুকু অন্তত বললে আসলে ওনারা হয়তো খুশি হবে। অস্ট্রেলিয়া থেকে একজন লিখেছে আমাদেরকে রাহি, এবং আপনাদের যে চমৎকার কাজগুলোর কথা শুনেছি সেগুলোর ব্যাপারে সাধুবাদ এবং বাংলাদেশ পুলিশকে তার স্যালুট জানিয়েছে। এরপর ইউকে থেকে একজন শুনছে, উনি লিখেছেন, আরও অনেকগুলো বন্ধু লিখেছে। কিছু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সামনে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। এক বন্ধু আমাদেরকে লিখেছে যে ফেসবুকে যে অশ্লীল কিছু পেজ আছে, বা যে পেজগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রে কোনো কাজের না, বরং মানুষকে নানানভাবে হ্যারেস করে, বা ফেসবুকে যদি ব্যক্তিগতভাবে কেউ কাউকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করে, তাহলে সে ব্যাপারে সে কী ধরনের ব্যবস্থা দিতে পারে, বা বাংলাদেশ পুলিশ সেক্ষেত্রে কী ধরনের সাপোর্ট দিচ্ছে বা দেওয়া সম্ভব? আমি একটি কেস স্টাডির কথা বলি যেটি আমি নিজেই করেছি। আচ্ছা। আপনার এক ভদ্রমহিলা আসেন আমার এখানে, তার একজনের সাথে অ্যাফেয়ার ছিল। ওকে। তো পরবর্তীতে অ্যাফেয়ারটি ভেঙে যায় এবং আগের যে বয়ফ্রেন্ড ছিল সে আসলে ফিজিক্যালি অ্যাসল্ট করতো এবং দে হ্যাড সাম পিকচার্স অফ দ্য ইন্টিমেট মোমেন্টস। তো ভদ্রমহিলার আরেক জায়গায় বিয়ে হচ্ছে, এখানে এই ছেলে আপনার তাকে হুমকি দিচ্ছে যে এই ছবিটা আমি ছড়িয়ে দেবো। আচ্ছা। তো এর ফলে আমরা যেটা করলাম যে দেখুন, ইন্টিমেট মোমেন্টসের ছবি আপনি এটা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া একটা জঘন্য রকমের অপরাধ, এটা করতে পারেন না। তো আমরা যেটা করলাম যে ওই ভদ্রলোককে প্রথমে বলা হলো এবং পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে আসলে ব্ল্যাকমেইলিং এর যে সাজাটা সেই ধরনের আমরা কেস করলাম। এটি আমার এলাকায় নয়, আমি ওই পাশের একটি ডিভিশনে আমার সহকর্মী ছিলেন, তাকে বলে দিয়েছিলাম, তিনি ব্যবস্থা নেন। পরবর্তীতে ওই ছেলেকে জেলে দেওয়া হয় এবং তার বাবা মা এসে মুচলেখা দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। তো একটা সময় ছিল যে মানুষ বিশ্বাস করতো যে এই ফেসবুকে কিছু করে পার পেয়ে যাবে, এখন কিন্তু সেই সময়টা নেই, অলরেডি অ্যাকশন নেওয়া হচ্ছে। এবং আমি সর্বশেষ পদক্ষেপ আপনাদের কথা বলতে পারি যে ফেসবুকের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটির একটি কাজ চলছে। আমি নিজেই কাজটি করছি এবং আমাদের সাথে ইনসাইট বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান আছে, তারা কাজ করছে। এটি যখনই হয়ে যাবে, আমরা এখনো তথ্য পাই, আমরা তথ্য চাওয়া মাত্র আমরা পাই, বাট এই ধরনের সরাসরি যখন বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে ফেসবুকের একটা চুক্তি হয়ে যাবে, তখন কিন্তু আমরা, এবং এটি হয়ে যাবে খুব শীঘ্রই, 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমি বিশ্বাস করি। এবং এই চুক্তিটি হয়ে যাওয়ার সাথে সাথে যেটি হবে যে আপনি একটি মেয়ের ছবি নিয়ে অশ্লীল কিছু লিখলেন, আমি শুধু যে কাজটি করবো, আমি ফেসবুকে জানাবো যে আই এম সো অ্যান্ড সো ফ্রম দ্য বাংলাদেশ ল এনফোর্সমেন্ট এজেন্সি। তো তার সাথে সাথে আমাকে ওই প্রোফাইলের যাবতীয় তথ্য, তার মেসেজ অ্যান্ড এভরিথিং সব কিছু দেবে, তার আইপি অ্যাড্রেস দেবে, সব কিছু দেবে। এবং আমরা তাকে ধরে আইসিটি অ্যাক্টের আন্ডারে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এবং আইসিটি অ্যাক্ট সম্পর্কে আপনারা জানেন যে এটি অত্যন্ত কঠোর একটি অ্যাক্ট এবং এটার অফেন্স হচ্ছে নন বেইলেবল অফেন্স, এবং আপনার সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপনি যদি অপরাধ প্রমাণিত হয়, যেটি অবশ্যই হবে, কারণ ইউ আর লিভিং ইউর ডিজিটাল ফুটপ্রিন্টস। ওকে। তো প্রমাণিত হওয়ার সাথে সাথে 7 বছরের সশ্রম কারাদণ্ড হচ্ছে আপনার সর্বনিম্ন শাস্তি এবং 1 কোটি টাকা জরিমানা, এটি হচ্ছে সর্বনিম্ন। তো আপনার এই শাস্তিগুলো আমরা আসলে উই আর ওয়ার্কিং অন দিস, আমরা খুব দ্রুত এ ধরনের কিছু
এই যে অশালীন পেজের যারা আপনার অ্যাডমিন এদেরকে ধরে আমরা খুব দ্রুত এই কঠোর আইনে এনে আমরা দৃষ্টান্ত স্থাপন করব খুব শীঘ্রই, আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। এবং আমি আসলে সবাইকে এ ধরনের অশালীন কাজ যারা করেন আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে either you don't stop, you are going to be in very much deep water, you're going to be in trouble, and I can assure you that. এই মুহূর্তে মাসুদ ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আমি একে একে আসলে পাঠাবো। এর মধ্যে একজন বন্ধু অনেকক্ষণ ধরে আমাদেরকে শুনছেন এবং উনি বেশ কয়েকবার মেইল করেছেন অস্ট্রেলিয়া থেকে, ওনার নাম রাহি। উনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে যদি কখনো কোথাও ওনার যে প্রশ্নটা, এবং এরকম কাছাকাছি আরও অনেকেই প্রশ্ন করেছে, কেউ পুলিশের কাছ থেকে সঠিক সাহায্যটি না পায় বা পুলিশি হয়রানিরই সে শিকার হয়, সেটা হতে পারে হয়তো কোনো একটা থানার প্রধান হতে পারে, তখন এরকম সমস্যার সম্মুখীন হলে সে আসলে কার কাছে যাবে বা এই ধরনের সমস্যার সমাধান কি, এটা নিয়ে আপনারা কিভাবে ভাবছেন বা আপনি নাগরিক সেবা এই ক্ষেত্রে কিভাবে দেবেন বলে বা কি করা উচিত একজন নাগরিকের? দেখুন, আমাদের পুলিশে যেহেতু আমরা ডেমোক্রেটিক পুলিশিং এর কথা বলছি, দায়বদ্ধতা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তো আমি আমার এলাকার কথা বলতে পারি, ক্যান্টনমেন্ট জোন, আমার আন্ডারে দুটি থানা, একটি হচ্ছে ক্যান্টনমেন্ট থানা, একটি হচ্ছে খিলক্ষেত থানা। তো আমি প্রকাশ্যে বলতে চাই যে ক্যান্টনমেন্ট এবং খিলক্ষেত এই দুটি থানায় কোনো পুলিশ সদস্য যদি আপনাদের সাথে একদম সামান্যতম দুর্ব্যবহারও করে থাকে এবং তারা যদি কোনো রকম করাপশনের সাথে জড়িত হওয়ার চেষ্টা করে থাকে, আপনারা সরাসরি আমাকে জানান। আমি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, ক্যান্টনমেন্ট জোন। আপনারা সরাসরি আমার অফিসে আসুন অথবা আমাকে ফোন করতে পারেন, আমাকে জানালে আমি সরাসরি ব্যবস্থা নেব। তো এটি হচ্ছে আমার এলাকার কথা। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ওসি বা একজন এএসপি লেভেলের কোনো অফিসার যদি এ ধরনের কিছু করে থাকে, নাগরিক হিসেবে সেক্ষেত্রে আপনাদের কি কর্তব্য? কর্তব্য হচ্ছে যে অন্যায়টাকে সহ্য না করা। মানে রবীন্দ্রনাথ বলেছেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারা যেন তৃণসমুদহে। মানে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী একই রকমের অপরাধী। তো এক্ষেত্রে আপনাদের কর্তব্য হচ্ছে যে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা আমার উপরে আমার ডেপুটি কমিশনার স্যার আছেন, আপনারা স্যারের কাছে যেতে পারেন এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনারা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে পারেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো যে আপনারা এই অন্যায়ের প্রতিবাদটুকু জারি রাখুন। এবং আমি একজন পুলিশ অফিসার যদি আপনার সাথে দুর্ব্যবহার করে বা কোনো অসৎ উপায় অবলম্বন করে, সেক্ষেত্রে আপনি তার সিনিয়রের কাছে গিয়ে তার সম্পর্কে অভিযোগ করুন। এবং কোথাও না কোথাও আমাদের বাংলাদেশ পুলিশে এখন অনেক ভালো অফিসার রয়েছেন এবং আমাদের নেতৃত্ব, আমাদের যে লিডারশিপ, আমাদের আইজিপি স্যার এবং আমাদের কমিশনার স্যার, তারা কোনোভাবেই কিন্তু তারা এই অন্যায়কে বরদাস্ত করেন না। এবং তাদের কানে যদি কখনো যায় যে একজন নিচের পর্যায়ের একজন পুলিশ অফিসার কোনো রকম অন্যায় করেছে, তারা কিন্তু সাথে সাথে অ্যাকশন নেবেনি। এবং এটি ডেপুটি কমিশনার স্যারদের লেভেলেও কিন্তু তাই। যেমন গুলশান এলাকায় কোনো পুলিশ সদস্য যদি কারোর সাথে দুর্ব্যবহার করে, আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি এটি যদি কোনোভাবে আমাদের ডেপুটি কমিশনার স্যারের কাছে যায়, তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। তো আপনাদের কর্তব্য হচ্ছে সাহস করে অন্যায়ের প্রতিবাদ করা। এবং আমি এটুকু বলতে পারি যে একজন পুলিশ অফিসার হিসেবে একটি পুলিশের অন্যায়কে আমি আরো ডাবল রকম ঘৃণার চোখে দেখি। আমি একজন ক্রিমিনালের চাইতে একজন কারাপ্ট পুলিশ অফিসারকে আমি বেশি ঘৃণা করি এবং এই ঘৃণাটি আসলে সংক্রামক। এবং আমাদের সিনিয়র স্যারও একই মনোভাব ধারণ করেন এবং আপনারা তাদের কাছে যান, আমি নিশ্চিত আপনারা প্রতিকার পাবেন। আচ্ছা, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আর সাথে আমি একটু যোগ করে দিতে চাই, সবচেয়ে মোদ্দা কথা যেটা রইল সেটা হচ্ছে যে আপনি একটা জায়গা থেকে আপনি আপনার আশানুরূপ সাপোর্ট পেলেন না, সেখানে থেমে গেলেন মানেই কিন্তু আপনি সারা জীবনের জন্য আরও অনেক অধিকার থেকে বঞ্চিত হলেন। আপনি যেখান থেকে সেই সাহায্যটি পাননি এবং যে আপনার সাথে যে অন্যায়টি হয়েছে সেটা যে কেউ করে থাকুক না কেন, সেখানে থেমে না গিয়ে বরং আপনি আরো বেশি করে চেষ্টা করুন যে আপনার সাথে অন্যায় করেছে তার যেন একটা শাস্তি হয়, সে যেন এটা বুঝতে পারে, তাকে বোঝানোটা আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, আরেকটা প্রশ্ন এই মুহূর্তে যেটা আমি জানাবো মাসুদ ভাইকে, সেটা হচ্ছে যে একটু আগে একজন আমাদেরকে লিখেছে গুলশান ওয়ান, কিছুক্ষণ আগেই উনি প্রায় একটা দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছিল ফুটপাতে বাইকিং যারা করছে তাদের মাধ্যমে। আচ্ছা, এক্ষেত্রে আমি প্রশ্নটা একটু বড় করে আপনাকে করব। প্রথমে জানতে চাইবো যে এই ক্ষেত্রে ওনাকে আপনি কি বলবেন, আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ বা অন্য কোনো একটা বিষয়, ওভারঅল ব্যাপারটা কেন এরকম? এই যে আমাদের আইন না মানার একটা প্রবণতা, রাস্তায় একটু জ্যাম হলো কি হলো না, যার কাছে বাইক আছে সেখানে অসুস্থ মানুষ হাঁটতে থাকে, শিশুরা হাঁটতে থাকে ফুটপাতে, এই যে বাইক নিয়ে ফুটপাতে উঠে যাওয়া, এটা আসলে কেন আমরা এরকম ভাবেই ভাবছি, বা এই ব্যাপারে বাংলাদেশ পুলিশ কি কোনো ধরনের আইন করেছে বা এটার শাস্তিটা কি, এই ব্যাপারে আমাদের কিছু বলেন। এক্ষেত্রে আবার একটি মুভির কথা বলি, এটা আমি প্রায় বলে থাকি। রাইট ইয়া স্কিল নামে একটি মুভি আছে, আচ্ছা 2008 এর মুভি। এটাতে আপনার অভিনয় করেছে রবার্ট ডি নিরো এবং আল পাচিনো। তো গডফাদার মুভির সুবাদে আপনারা খুবই পরিচিত এই দুটি লিজেন্ডের সাথে। তো ওখানে একটি ডায়লগ আছে এরকম যে, অ্যাজ পুলিশ অফিসার্স আওয়ার জব ইজ টু প্রোটেক্ট 90% পিপল ফ্রম দ্য 10% পিপল। আই মিন
তাদের ধারণাই হচ্ছে যে সমাজের 90% মানুষ আইন মেনে চলবে, আইন মানার সংস্কৃতি তাদের মধ্যে থাকবে, এবং বাকি যে 10% আইন মানে না তাদেরকে কন্ট্রোল বা রেগুলেট করার জন্য হচ্ছে পুলিশ বাহিনী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, বিভিন্ন আর্থসামাজিক এবং অর্থনৈতিক কারণে কিছুটা আপনার দীর্ঘদিন আপনার কলোনিয়াল শাসনের নিচে থাকার কারণেও আমাদের মধ্যে এই যে আইন ভাঙার যে প্রবণতাটা সেটি রয়ে গিয়েছে, এবং আইন তুলনামূলকভাবে অনেক বেশি আসলে ল অ্যাবাইডিং কালচার জিনিসটি আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। এবং আপনি পৃথিবীর কোনো পুলিশ বাহিনী এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আইন দিয়েও আপনার জনগণ যদি ইচ্ছা করে আইন না মানে আপনি কিন্তু তাদেরকে মানাতে পারবেন না। আমি একটি উদাহরণ দিই, আমি যখন উত্তরায় ছিলাম আপনার এয়ারপোর্টের ওখানে দেখা যেত যে আপনার প্রচন্ড জ্যাম হতো। তো আমি 7 দিন আমি ওই আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহায়তা নিয়ে আমি 7 দিন শুধু আপনার ওই ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যারা পার হয় সেটি বন্ধ করলাম 7 দিন, একদম সম্পূর্ণ লাঠি টাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে যে কেউ ফুটওভার ব্রিজ ছাড়া নর্মাল রাস্তা দিয়ে পার হতে পারবে না। আপনি বিশ্বাস করবেন যে ওই 7 দিনের মধ্যে আমি দেখলাম যে জ্যাম সাধারণত 6 ঘন্টা থাকে, যেই জ্যাম 6 ঘন্টা থাকে সেটি আপনার আমি 4 ঘন্টা কমিয়ে আনলাম, মাত্র 2 ঘন্টার মধ্যে আপনার পুরো রাস্তা ফাঁকা হয়ে গেল। সিম্পল একটি স্টেপের মাধ্যমে মানুষ যদি আপনার তারা ঠিক মতো ভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার করে। এবং প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে, আপনি দেখবেন যে, এবং আপনারা অনেকে ছবিও দেখবেন। আমার একটা ছোট ভাই আছে নাজমুল ইসলাম জর্জ, তো ও একটি ছবি পাঠালো আমাকে, দেখে আমার খুব দুঃখ লাগলো যে দেখা যাচ্ছে যে একটি বিড়াল সে তো একটি প্রাণী, সে একটি পশু, তো বিড়াল আপনার ফুটওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে কারণ ওর ইনস্টিংক্ট ওকে বলে দিচ্ছে যে এটা নিচ দিয়ে যাওয়া বিপজ্জনক। অথচ ঠিক তার নিচেই মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এতে তার জীবন বিপন্ন হচ্ছে, তার পরিবারের অনেকেরই সমস্যা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আপনার জ্যাম হচ্ছে, যানজটের জন্য মানুষের কিন্তু নানান ধরনের ক্ষতি হয়। জি, এবং এটি ঠেকাতে গেলে তারা প্রচন্ড মাইন্ড করে বসে, মানে আইন না মানাটাই যেন আমাদের কাছে একটি গর্বের বিষয়। তো এই যে ল অ্যাবাইডিং কালচারের আপনার অনুপস্থিতি, এটি যদি আপনি বদলাতে না পারেন পুলিশের একার পক্ষে কিন্তু আসলে কিছু করা সম্ভব না, কারণ পুলিশ হচ্ছে সমাজেরই অংশ। এই আপনারই ভাই আপনারই বন্ধু কেউ না কেউ পুলিশ, মানে বাংলাদেশের পুলিশ কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসে। 100% এটা খুব চমৎকার একটা কথা ছিল যে বাংলাদেশের পুলিশ মঙ্গল গ্রহ থেকে আসেনি। ওকে, এই মুহূর্তে যেটা জানতে চাইবো যে কথা প্রসঙ্গেই, সেটা হচ্ছে দেশের বাইরের পুলিশিং যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর সাথে আপনার কতটা পরিচিত, বা দেশের বাইরের পুলিশের সাথে বাংলাদেশের পুলিশের কতটা মিল কতটা অমিল আপনি দেখেছেন যেসব জায়গায় ট্রেনিং এ গিয়েছেন, এই ব্যাপারে যদি আমাদের সাথে কিছু শেয়ার করতে চান। পুলিশ বর্তমানে কিন্তু আমি বলবো যে গ্লোবাল ক্যারিয়ার, ইউএন মিশনের মাধ্যমে কিন্তু আপনি সারা বিশ্বের পুলিশের সাথে একসাথে কাজ করতে পারেন ইউএন মেম্বার কান্ট্রিগুলোর সাথে, এবং সেছাড়াও আপনার ইন্টারপোল রয়েছে এবং ভবিষ্যতে সার্কপোল গঠন হবে। আমি আসলে এগুলো কোনোটাতেই যাওয়ার সৌভাগ্য এখন আমার হয়নি, তবে আমি এবছর আপনার একটি ট্রেনিং করেছি ইতালিয়ান মিলিটারি পুলিশ, যেটা কারাবিনিয়েরি। আপনি নিশ্চয়ই গডফাদার মুভি দেখেছেন, গডফাদারে যে পুলিশ অফিসারটা দেখেছেন, আমি হিউজ গডফাদার ফ্যান। আমার একটা ফেসবুক গ্রুপে আমি ছিলাম যে এভরিথিং আই লার্নড অ্যাবাউট লাইফ আই লার্নড ইট ফ্রম গডফাদার, দিস সর্ট অফ হিউজ ফ্যান অফ গডফাদার আই অ্যাম। তো ওই কারাবিনিয়েরিদের সাথে আমি কাজ করলাম এবং দেখলাম যে ওরা কীরকম প্রফেশনাল, এবং পৃথিবীর যে দেশে আমি যাই, খুব বেশি দেশে আমি যাইনি, আমি গিয়েছি আপনার ইতালিতে, ইউরোপের আরও কয়েকটা কান্ট্রিতে, এবং সর্বশেষ গেলাম জাপানে কনফারেন্স অ্যাটেন্ড করতে। তো এখানে আমি দেখলাম যে পুলিশদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ কাজ করে। যেমন আমি প্যারিসের আইফেল টাওয়ারে আসলে ওঠার ঠিক 5 মিনিট আগে আমি দেখলাম সব বন্ধ হয়ে যাচ্ছে, তো ওখানে যে টহল পুলিশ, আমি তাকে বললাম যে লুক, আই এম এ পুলিশ অফিসার ফ্রম বাংলাদেশ, ক্যান ইউ হেল্প মি, আই ওয়ান্ট টু সি আইফেল টাওয়ার বিকজ টুমরো আই এম গোয়িং টু লিভ প্যারিস। তো তারা ওই ফ্রেঞ্চ এবং ইংরেজি মিশিয়ে বললো যে ব্রাদার ফ্রম বাংলাদেশ, এরকম একটা এভাবে তারা বললো উচ্চারণে, এবং আমি বললাম যে মানে আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। তো ওরা আসলে বোধহয় অ্যাসিস্ট্যান্টটা বুঝতে পারেনি, ওরা ভেবেছে যে মানে ইটস কমিশনার, এন্ড ইটস আ হিউজ থিং ফর দেম। সো দে স্টার্টেড গিভিং মি আ রয়্যাল ট্রিটমেন্ট। আমি অবশ্য পরে তাদেরকে বুঝালাম, এন্ড দে আর ভেরি কোঅপারেটিভ। আমি এটি শুধু এখানে নয়, আমি জাপানে দেখেছি, আমি তুরস্কে দেখেছি, আর ইতালিতে কারাবিনিয়েরির সাথে তো দে ইউজ টু ইন্ট্রোডিউস মি অ্যাজ দেয়ার বাংলাদেশি কলিগ। তো যেখানেই আমি পুলিশের আইডি কার্ড নিয়ে আসলে ক্যারি করে দেখিয়েছি বিশ্বের যে কোনো প্রান্তেই, আমি জানি যে ওখানে পুলিশ থাকলে আই এম গেটিং সাম সর্ট অফ সাপোর্ট। এই জিনিসটি আসলে আমি খুব এনজয় করি, যে পুলিশ ক্যামেরাডারি যেটা, পুলিশ ভ্রাতৃত্ববোধ যেটা, এটা আমি আসলে সারা পৃথিবীতে একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং সবখানে একই ধরনের সাপোর্ট হয়তো পাওয়া সম্ভব এবং কোঅপারেশন পাওয়া সম্ভব। এই মুহূর্তে অন্য একটা প্রশ্নে চলে যাবো, যে একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে কঠিন একটা কাজ যেটা হয়তো কোনো নির্দিষ্ট সময় বাংলাদেশে আপনাদের পক্ষে চাইলেও সম্ভব হয় না মেনটেন করা, পুরো সময়টাতেই কাজ করতে হয়, সেটা আসলে আপনার পরিবার বা ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে বা ফেলে কিনা, তারা কিভাবে সাপোর্ট করে আপনাকে, সেই ব্যাপারে যদি কিছু জানতে। ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে না এটা বললে অবশ্যই মানে সত্যের অপলাপ হবে।
তো আমি বলবো যে আমার মা বাবা আমি যখন পুলিশে আসতে চাই অনেকেই কিন্তু বিভিন্ন রকম দৃষ্টিতে তাকিয়েছিল why would you join the police force, this is the rotten hell from anywhere, তো এই ধরনের কথাবার্তা বলেছিল। কিন্তু আমার বাবা মা কিন্তু আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, হি ওয়াজ কনজারভেটর অফ ফরেস্ট, তো তাকে দেখেই মূলত আমার পুলিশের দিকে মানে পরীক্ষাটা দেয়া। তো তিনি সাপোর্টিভ ছিলেন, আমার মা তো সাপোর্ট দিয়েই গিয়েছেন। তো এর সাথে আমি বলবো যে আমার স্ত্রী ও আসলে পুলিশ পরিবারের মেয়ে, তো ওর বাবাকে দেখে এসেছে ছোটবেলা থেকে যে সকালবেলা যাচ্ছে রাত্রেবেলা আসছে। তো ও কিন্তু খুবই সাপোর্টিভ, ও আমাকে সাপোর্ট করে এবং আমার ছোট বোনটাও আমাকে খুব উৎসাহ দেয়। শি টেকস প্রাইড ইন মাই জব। তো এই জিনিসগুলো আসলে আমাকে খুব উৎসাহিত করে। তো এই যে আপনার ব্যস্ততা, কারণ পুলিশের তো ইটস নট এ 9 to 5 জব। আপনার সকালবেলা দেখা গেলো যে আপনার খুনের সংবাদ পেয়ে উঠলেন, দুপুরবেলা আপনার দেখলেন যে আপনি একটা দাঙ্গা হচ্ছে, কাজ শেষ করে আপনি যখন বাসায় গিয়ে আপনার ছোট মেয়েটিকে কোলে নেবেন, ঠিক তখন আপনি শুনতে পাবেন যে কোথাও আগুন লেগেছে, পুলিশ যেতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি দেয়ার। তো এই জিনিসগুলো আসলে কিন্তু খুব নির্মম। আমরা কিন্তু পুলিশের আপনার খারাপ দিকটাই দেখি, কিন্তু একজন পুলিশ অফিসারের জীবনে যে আপনার তার যে কষ্ট, এবং আপনি যদি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একজন কনস্টেবলের লাইফ দেখেন, 12 ঘন্টা তাদের মিনিমাম, 18 ঘন্টার নিচে তাদের কোনো কাজ নেই, 18 ঘন্টা তাদের কাজ করতে হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে তাদের পরিবার পরিজন এবং ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি যে আমার স্ত্রী, আমার মা বাবা এবং আমার বন্ধু বান্ধবরা তারা যেভাবে আমাকে সাপোর্ট দেন, এই কারণেই আসলে আমি এই যে ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে পেরেছি। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে পুলিশ নিয়ে তোমার স্বপ্ন কি, দিস ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর ড্রিম অ্যাবাউট দিস, where you want to see yourself after like 5 years or 10 years, আমি উত্তর দিই যে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি আসলে খুব অল্প বয়সে পুলিশে জয়েন করেছি, আই জয়েন অ্যাট দ্য এজ অফ 25, এবং যদি খুব দুর্ঘটনা না ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেক্ষেত্রে হয়তো আই এম সাপোজ টু সার্ভ 30 more years, 30 বছর হয়তো আমি আরও সার্ভ করবো যদি আল্লাহ পাক সহায় থাকেন। তো সেক্ষেত্রে আমি এই স্বপ্নটা দেখি যে when I will retire, I want to see Bangladesh police as the most friendly and professional police force in the world. তো এটা শুনলে আসলে অনেকে হাসে। তো আমার কাছেও মাঝে মাঝে দ্বিধা যে লাগে না তা না, যে আমি কি অনেক বড় স্বপ্ন দেখে ফেলছি। তো তখন আমি মনে করি যে আমার অভিজ্ঞতাগুলোর কথা, এই যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ, তারিক এবং তন্ময় আমাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে দিল। ওরা বললো যে ভাই আমরা কোনো টাকা নিব না, বাট টোকেন হিসেবে আপনারা আমাদেরকে 500 টাকা দিন। একটা এন্টায়ার অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে দিল যেটি 50,000 মানুষ ব্যবহার করছে, এটার জন্য ওরা 500 টাকা নিচ্ছে, কারণ ওরা বলে যে দিস ইজ দেয়ার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কান্ট্রি। তারপরে আপনার উত্তরাতে আপনারা যদি যান দেখবেন যে 6টা ডিজিটাল সেফ জোন আছে, আপনার রাজলক্ষ্মীতে আছে, তারপর আপনার আব্দুল্লাহপুরে আছে, তারপর হাউস বিল্ডিং এর ওখানে আছে, এরকম 6টা জায়গায় আপনার 400 মিটার রেডিয়াসে আপনার আমরা 4টা করে ক্যামেরার একটা স্ট্যান্ড বসিয়েছি, যে 360 অ্যাঙ্গেলে সব কিছু ওখানে দেখা যায়, এবং আমরা ওখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি যে ইউ আর বিং ওয়াচড, পুলিশ সার্ভেইলেন্স গোয়িং অন। এর ফলে ওই জায়গা থেকে কিন্তু আপনার ক্রাইম সম্পূর্ণ শিফট করে গিয়েছে, এবং ক্রাইম যে রেট তা কিন্তু একদম ড্রাস্টিক্যালি কিন্তু ফল করেছে। তো এই যে এটা কিন্তু আমার আইডিয়া না, আই জাস্ট ইমপ্লিমেন্টেড দিস। আপনার দুজন বাংলাদেশি প্রফেসর, তার নাম প্রকাশে অনিচ্ছুক, অত্যন্ত প্রচার বিমুখ এবং বিনয়ী তারা, তো তারা কিন্তু এই আইডিয়াটা আমাদেরকে দেন, এবং এলাকার মানুষের আর্থিক সহায়তায় কিন্তু আমরা এই জিনিসটা আমরা স্থাপন করি। তো দেখুন যে আমি যখন এক হাত বাড়াচ্ছি, আমার এই যে পুলিশের তো দুর্নাম, এই দুর্নাম নিয়েও আমি যখন এক হাত বাড়াচ্ছি, আমার দেশের মানুষ কিন্তু আমাকে সহায়তা করার জন্য 2 হাত বাড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আমাকে আশাবাদী করে যে আমাদের পক্ষে আসলেই সম্ভব উইদিন 30 years, মেবি না, আমি আসলে বিশ্বাস করি যে when I will retire, inshallah, if everything is all right, if Almighty is on our side, Bangladesh police will be the most professional and friendliest police force in the world. ইনশাআল্লাহ আমরাও সেই স্বপ্ন দেখতে চাই এবং সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই। এই মুহূর্তে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে দেখছি যে ছোটখাটো কিছু অপরাধের শিকার যদি মানুষ হয়, ছিনতাই, চুরি, তাহলে তারা পুলিশের কাছে যেতে আগ্রহী না, যে হয়তো পাওয়া যাবে না বা কোনো কিছু হবে না। এই প্রবণতাটা আসলে কেন তারা যাচ্ছে না, বা এই ক্ষেত্রে কি করা উচিত? এই না যাওয়াটা তো আমার কাছে মনে হয় যে এটা সেই কাজগুলোকে আরো বেশি প্রশ্রয় দেয়, যে একটা জায়গায় প্রত্যেকদিনই চিন্তাই হচ্ছে, 10 দিন হলো 10 জনই চিন্তা করলো যে আমি আমার ফোনটা হয়তো আর পাবো না, সেখানে গিয়ে হয়তো আরো খরচ বা আরো আমি চেষ্টা করবো, কিছুই হবে না। এই যে প্রবণতা, এটা তো ওই জায়গায় ক্রাইমটা আরো বেশি বাড়াচ্ছে, একটা জায়গায় হচ্ছে নিয়মিত চিন্তায়। এরকম হচ্ছে নাকি, আপনার কি মনে হয়? দেখুন, এর জন্য কিন্তু যে মানুষটি যাচ্ছেন না, আমি এটাকে দোষ দিই না, কারণ আপনি যদি ট্রেডিশন দেখেন, যে আপনি পুলিশের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, আমাদের পুলিশ বাহিনী বেসিক্যালি চলছে হচ্ছে 1861 সালের পুলিশ আইন দিয়ে, হচ্ছে দিস ইজ দ্য বেসিক অফ দ্য এক্সিস্টেন্স অফ পুলিশ ডিপার্টমেন্ট। এবং আপনি যদি আরেকটু 4 বছর মাত্র পিছনে যান, আপনি দেখবেন যে 1857 সালে সিপাই মিটিনি হল, যেটি হচ্ছে আমাদের উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তো 1857 সালের সিপাহী মহাবিদ্রোহের পরে
আমাদের ব্রিটিশ কলোনিয়াল মাস্টাররা দেখলো যে আর্মি দিয়ে দেশ চালানো যাবে না, একটি পুলিশ ডিপার্টমেন্ট দরকার। তো তখন কিন্তু তারা 1861 সালে তারা পুলিশ আইন আপনার পাস করিয়ে নিল, এবং সেই আইন দিয়েই কিন্তু এখনো পর্যন্ত চলছে। আপনার পাকিস্তানিরাও এটা দিয়ে শাসন করেছে, এবং বর্তমানে বাংলাদেশেও চলছে। আমাদের দেশে মার্শাল ল ছিল। তো দেখা যাচ্ছে যে আপনার যে আইনটি আপনার তৈরি করা হয়েছে, এটির মূল উদ্দেশ্যই ছিল যে টু সাপ্রেস অ্যান্ড অপ্রেস দ্য পিপল। তো সেই যে কলোনিয়াল ট্রেডিশনগুলো এখনো রয়ে গেছে, এই কারণে কিন্তু আসলে মানুষ ভয় পায়। তবে আসার কথা যে আমরা সময়ের সাথে সাথে স্বাধীন বাংলাদেশে আমরা কিন্তু এই যে আপনার কলোনিয়াল মাইন্ডসেট, এই যে প্রভুত্ব সুলভ এবং দমন ও নিপীড়নমূলক যে পুলিশিং মনোভাব, এটি থেকে আমরা বেরিয়ে আসতে যাচ্ছি। এবং আমি অনুরোধ করবো যে আপনি আপনার কর্তব্যটুকু করুন। আপনার যদি এখানে কোনো সমস্যা হয়, আপনি পুলিশ স্টেশনে গিয়ে আপনি জিডি করুন, বা আপনি একটি কেস আপনি করুন। এর ফলে যেটি হবে, আপনার 10 জন গেলে যদি 3 জনের কথা শোনা হয়, আপনি না গেলে তো আপনার পক্ষে প্রতিকার করার সম্ভব নয়। চেষ্টাটুকুই করা হলো না, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা করুন, এবং এভাবে সবাই মিলে যদি নিজের অবস্থান থেকে আপনার কর্তব্যটুকু করতে থাকেন, দেখবেন যে পুলিশ বাহিনীতে পরিবর্তন আসতে বাধ্য। কারণ এই পুলিশ বাহিনী আপনার পুলিশ বাহিনী। আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, আমরাও পরিবর্তিত হতে বাধ্য। না করে উপায় নেই। আমরা আমাদের অধিকার এবং আমাদের চেষ্টাটা থাকবে যে আমরা আমাদের সাপোর্টটা চাই, তখন তো দিতে হবে। পুলিশ যদি আপনার সাথে অন্যায় আচরণ করে, আপনি তার প্রতিবাদ করুন। আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না। এবং অ্যাজ এ পুলিশ অফিসার, আমি আরেকজন পুলিশ অফিসারের অন্যায় আচরণকে আমি কখনোই সমর্থন করি না, বিকজ দ্যাট উইল বি অ্যান ইনসাল্ট টু মাই ইউনিফর্ম। ইউনিফর্ম আমাদের একটা অত্যন্ত পবিত্র জিনিস, এবং দ্য পারসন হু ইজ টার্নিশিং দ্য ইমেজ অফ দ্য ইউনিফর্ম বাই বিহেভিং উইথ থিংস দ্যাট হি ইজ নট সাপোজ টু ডু, আই ক্যান নট সাপোর্ট হিম। কোনো সত্যিকারের পুলিশ অফিসার এটি সাপোর্ট করতে পারেন না। পুলিশের এগেইনস্টে দাঁড়ানো যাবে না, এ ধরনের কথাবার্তা কিন্তু আপনি চিন্তা করবেন না। কারণ যে পুলিশটা অপরাধ করে, যে পুলিশটা অন্যায় করে, সে কিন্তু তখন পুলিশ থাকে না, সে কিন্তু তখন অন্যায়কারী বা অপরাধী হয়ে যায়। এবং তার বিরুদ্ধে আপনার একজন নাগরিক হিসেবে দাঁড়ানো অবশ্যই প্রয়োজন। আমি আবারও বলছি আমি যে আমার এলাকা ক্যান্টনমেন্ট এবং খিলক্ষেত থানায় কোনো পুলিশ অফিসার যদি আপনাদের সাথে কোনো অন্যায় আচরণ করে, আপনি সরাসরি আমার কাছে আসুন। আমি বসি ক্যান্টনমেন্ট থানার দোতলায়, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ক্যান্টনমেন্ট জোন। আপনারা সরাসরি আমার কাছে আসুন, আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করবো তার প্রতিকার করতে। থ্যাংক ইউ সো মাচ। এই জায়গায় যে একটা প্রশ্ন আরেকজন আমাদেরকে লিখে পাঠিয়েছে, ফুয়াদ হাসান, সে লিখেছে, মাসুদ ভাই বাইক নিয়ে ফুটপাতে উঠতে দেখলেও পুলিশ তাদেরকে কিছু বলে না, আর গুলশানের রাস্তায় অনেক কম বয়সী ছেলেরা রাতে ঠিক আছে রেকলেস ভাবে গাড়ি চালায়। এই ব্যাপারে কঠোর স্টেপ নেওয়া উচিত। মাত্র কয় টাকার জরিমানা দিয়ে তাদের কিছু আসবে যাবে না, গাড়ি থেকে নামায় জেলে ভরতে হবে। আচ্ছা, তার মতামত হচ্ছে এরকম যে ওই ফুটপাতের যে গাড়ির ব্যাপারটা, সেটাই আরো একবার বলেছে। ওকে, এটা আসলে এই ব্যাপারে আমরা অলরেডি একবার কথা বলেছি বন্ধু, আর অন্যান্য আরো বেশ কিছু ব্যাপারে আমরা কথা বলবো। আমি আবারও বলি যে ক্যান্টনমেন্ট এবং খিলক্ষেতের ভেতরে এ ধরনের কিছু যদি হয়ে থাকে, আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমি ওয়্যারলেস সেটে আমার নিকটস্থ মোবাইল পেট্রোল টিমকে বলে দেবো। এবং গুলশানের ভেতরে যদি এ ধরনের কার রেসিং বা রেকলেস ড্রাইভিং হয়ে থাকে, আমাদের ডিএমপি অ্যাক্ট কিন্তু রয়েছে এর এগেইনস্টে। র্যাশ ড্রাইভিং বা বেপরোয়া ড্রাইভিং এর এগেইনস্টে কিন্তু আমাদের বিভিন্ন রকম আইন রয়েছে। আমরা সেই আইনের বশবর্তী করে আমরা তাদেরকে কিন্তু এই জিনিসটা স্টপ করার আমরা ব্যবস্থা করব। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় সেনসিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে আমরা এতক্ষণ ধরে কথা বললাম যে আমরা অনেক কিছু মানার প্রবণতা আমাদের মধ্যে নেই, আমার কাছে এই জায়গায় আমি একটা কাজ করেছি, আপনি হয়তো জানেন, বেশ কিছুদিন ট্রাফিক সিস্টেম নিয়ে বাংলাদেশে একটা অনুষ্ঠানের সাথে আমি ইনভলভ ছিলাম। তখন এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। বাংলাদেশের পাঠ্যপুস্তকে বা আমরা যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করছি, আমরা যে পরিবেশে বেড়ে উঠছি, আমাদের পরিবার থেকে বা শিক্ষা ব্যবস্থা থেকে বেসিক আইন, বেসিক রুলস বা নাগরিক অধিকার সম্পর্কে আমরা কি আমাদের পাঠ্যপুস্তকে কোনো কিছু পাচ্ছি? সেটা প্রয়োজনীয়তা কতটুকু আপনার কাছে কি মনে হয়? যে আমরা কি সবাই জানি আমরা কি কি সুবিধা পেতে পারি, কিভাবে সেটা নিতে হয়, এবং আমাদের কতটুকু আইন বা কতটুকু নিয়মের ভেতরে থাকা উচিত, এটার প্রপার শিক্ষাটা আমরা কেন আসলে ছোটবেলা থেকে পাচ্ছি না, কেন হচ্ছে না? আপনার কি মনে হয় এবং এটার প্রয়োজনীয়তা কতটুকু আপনার দৃষ্টিতে? দেখুন, প্রথমে আমি বলে নিচ্ছি যে আমি একজন পুলিশ অফিসার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার মতো মেধা বা যোগ্যতা আমার নেই। তবে আমি শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার অভিজ্ঞতাটুকু বলতে পারি। আমার অভিজ্ঞতা হচ্ছে যে কোর্টে গিয়ে আপনি যদি বলেন যে আমি আসলে এই আইনটা জানতাম না, এই জন্য আমি অপরাধটা করে ফেলেছি, এটা যে করা অপরাধ এটা আমি জানতাম না, এটা গ্রহণযোগ্য নয়। অবশ্যই একজন নাগরিক হিসেবে আইন জানাটা আপনার নাগরিক কর্তব্য, অবশ্য পালনীয় কর্তব্য। এবং আইন আপনার নিজের, আমি ঠিক এই পয়েন্টটাই বলতে চাচ্ছি মাসুদ ভাই, যে সেটা জানাটা যেমন কর্তব্য, জানানোর কোনো ব্যবস্থা আমরা পারিবারিকভাবেই কতটা করছি, ব্যক্তিগতভাবেই কতটা করছি, সেই সম্পর্কে কিন্তু আলোচনাটা যে আসলে আমরা করছি কিনা, কেন করছি না। এই যে আইনটা জেনে নিতে হবে যে আমি রাস্তায় যাচ্ছি বের হতে, আমি তো গাড়িতে ওঠার আগে অবশ্যই আমাকে গাড়ি চালানোটা শিখে নিতে হবে।
তো আমি হাঁটতে পারি বলে বেপরোয়া হাঁটলাম, কারোর উপর দিয়ে হেঁটে গেলাম, এই ব্যাপারটা কিন্তু হওয়ার কথা না। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি যে আমরা আসলে হয়তো জানার চেষ্টাটা, আইনের শিক্ষাটা আসলে খুব জরুরি। হ্যাঁ, আমি ঠিক এটাই বলতে চাচ্ছি। হতে পারে সেটি, আর এখন গুগলের যুগে ব্যক্তিগতভাবে হতে পারে, আমি ঠিক এটাই বলতে চাচ্ছি যে এটার প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক বেশি। আপনি যদি গুগলে যান, বাংলাদেশের সমস্ত আইন কিন্তু গুগলের আছে। হ্যাঁ, কনস্টিটিউশন, মোটর ভেহিকল অর্ডিন্যান্স অ্যাক্ট লিখে আপনি জাস্ট ক্লিক করুন, সমস্ত আইন ব্যাখ্যা সহ আপনি পেয়ে যাবেন, চলে আসবে। সুতরাং এই যুগে আপনার কিন্তু আমি আইন জানি না এটা বলে পাওয়ার কিন্তু সুযোগ নেই। এবং আপনার কর্তব্য, আপনি যেমন এজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনি যেমন বিভিন্ন আপনি সুবিধা আপনি ভোগ করেন, সে একইভাবে আপনার অধিকার এবং আপনার বিভিন্ন আইন সম্পর্কে জানাটাও আপনার একদম অবশ্য পালনীয় কর্তব্য। বর্তমান সময়ের, বর্তমান প্রজন্মের কেউ যদি পুলিশে আসতে চায়, আসলে তাকে আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন বা তার কি করা উচিত বলে আপনি মনে করেন? তাদের জন্য আপনার পরামর্শ কি? পুলিশে আসলে 3 ধরনের রিক্রুটমেন্ট হয়। হচ্ছে কনস্টেবল হিসেবে, ওকে, সেকেন্ড হচ্ছে সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট হিসেবে, যারা ট্রাফিক কাজ করেন। আর ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার আপনি যদি হতে চান, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেটি প্রথম পদ, সেই জন্য আপনাকে ওই বিসিএস পরীক্ষা দিতে হবে, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। এটি একটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা। সারা দেশের সবগুলো সেরা সেরা স্কুল, সেরা সেরা ইউনিভার্সিটির ছাত্ররাই কিন্তু এটিতে কম্পিট করে এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দীর্ঘ একটি সিলেকশন প্রসেস। তো এই সিলেকশন প্রসেসের মাধ্যমে আপনি যদি পুলিশ ক্যাডার প্রথমে চয়েস দেন, তার মাধ্যমে আপনি পুলিশে জয়েন করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে যেটা হচ্ছে যে আপনার কোনো অভিজ্ঞতা আমাদের সাথে যদি শেয়ার করতে চান, সেটা সুখের হতে পারে, দুঃখের হতে পারে, একদম ফানি হতে পারে, যেহেতু আজকে আড্ডা খুব মজার। কোনো যেমন প্রথমেরটা কিন্তু বেশ মজা পেয়েছিলাম, লন্ড্রিতে কাপড় না হাতে হাতে কুইক রেসপন্স টিমকে ফোন করেছে। সো যে কোনো একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি যদি চান। আমার এই যে লিফট ছিঁড়ে পড়ার পর যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে যে 8 জনকে আমি উদ্ধার করতে পারলাম, এটি আমার অন্যতম সেরা একটি অভিজ্ঞতা। তবে আরেকটি অভিজ্ঞতা আমি খুব মনে করি, আই ওয়াজ প্রবেশনার ইন চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা হচ্ছে একদম বর্ডার একটা ডিস্ট্রিক্ট, আপনারা জানেন। তো এখানে এক বুড়ির কাছ থেকে আপনার এক মাস্তান, বুড়ির আপনার সম্ভব 500 টাকা নিয়ে গিয়েছিল, লোকাল মাস্তান। তো এই বুড়ি আমার থানার সামনেই থাকতো, কান্নাকাটি করতো। তো আমি শুনলাম, শোনার পরে ওই 500 টাকা আমি উদ্ধার করে দিলাম, যে আপনার মাস্তান ছিল, মাস্তান ছিল। এবং আমি যাওয়ার পথে দেখি যে ওই বুড়ি তার লাউ আপনার গাছের ফল নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখুন, আমরা পুলিশে চাকরি করি, আমাদের বিষয়টা খুবই কঠোর এবং উই হ্যাভ টু সি লটস অ্যান্ড লটস অফ ভায়োলেন্স। তো এর মধ্যেও যে মানুষ সাধারণত আমাদেরকে ভয় পায়, আমাদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু এর মধ্যেও যে জব স্যাটিসফ্যাকশন, যে ছোট্ট একটি কাজ করে দিয়েছি, আপনার এই বুড়ি 500 টাকা আমি উদ্ধার করে দিয়েছি। 500 টাকা হয়তো আমাদের অনেকের কাছেই কিছু, কিন্তু এই বুড়ির কাছে, ওই মফস্বলে কিন্তু তার কাছে এটা অনেক বড় কিছু। এবং তার চোখে আমি যে এই কৃতজ্ঞতা দেখেছি, আমার মনে হচ্ছে যে মানে তখন আমি আসলে আমার চাকরির একদমই শুরুর ক্ষেত্রে, আমার প্রবেশন পিরিয়ডের ফার্স্ট বা সেকেন্ড মাথায় ঘটনা এটি। তো সেই বুড়ির চোখে যে কৃতজ্ঞতা দেখেছি, ওই কৃতজ্ঞতা দেখে আমার মনে হচ্ছে যে না, আমার যাবতীয় কষ্ট সার্থক। আসলে আমি পুলিশে এসে আসলে ভুল করিনি, আমি ঠিক কাজই করেছি। এবং এটি আসলে আমার সব ক্ষেত্রেই, আমি আসলে খুব বড় কোনো অফিসার নই, আমি অতি সাধারণ মানের একজন মানুষ। তো আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি যখন একটা মানুষকে সহায়তা করতে পারি এবং সহায়তা করার পর তার চোখে যে আনন্দটা আমি দেখতে পাই, এই আনন্দের ফলে কিন্তু আমার মনে হয় যে আমার যাবতীয় পরিশ্রম সার্থক, এবং এটি নিয়ে আমি আসলে এগিয়ে যাই। চমৎকার। আসলে এই অনুপ্রেরণা, আসলে এই ভালোবাসাই হয়তো সবচেয়ে বড় পাওয়া মানুষের কাছ থেকে, যেটা আপনার কাজ, আপনার কর্মের ফলে আপনি পাচ্ছেন। মাসুদ ভাই, ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন আজকে আমরা করব, কারণ আপনি তো অবশ্যই একজন দায়িত্বপূর্ণ পুলিশ অফিসার। সেটার পাশাপাশি হয়তো ব্যক্তিগত জীবনের প্রশ্ন অনেকেই জানতে চায় না, আমরা কিন্তু জানতে চাইবো, কারণ আমরা শুনতে চাইবো যে আপনার সবচেয়ে প্রিয় শখ কি, বা কি করতে সবচেয়ে বেশি ভালোবাসেন কাজের পাশাপাশি? যেটি আমার সবচেয়ে প্রিয় শখ, আমার এবং আমার বাবার দুজনেরই, বই পড়া। এটি আবার আমার মা এবং আমার স্ত্রী দুজনই খুব অপছন্দ করেন, কারণ বিদেশে গেলেই দেখা যাচ্ছে যে আমি বিদেশে গেলে বা দেশেও, ইভেন বিফোর দ্য ম্যারেজ, আমার স্যালারির 80% যেতে হচ্ছে বই কিনে। এবং আমি আসলে নেশার মতো বই পড়ি। বই পড়াটা হচ্ছে আমার, মানে আমি, আমার বন্ধু বান্ধবরা বলে যে আই বেসিক্যালি ইট বুকস, আই ইট অন বুকস। তো বই পড়তে আমি অত্যন্ত ভালোবাসি। এবং বই পড়ার একটি ভালো দিক হচ্ছে যে আপনার, মানে যেমন রবিন শর্মা নামে এক ভদ্রলোক আছেন, উনি আপনার দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি নামে একটি আপনার মোটিভেশনাল বই লিখেছিলেন। তো উনি একটি বই লিখেছেন, লিডারশিপ মন্ত্রা, লিডারশিপ উইজডম। তো উনি একটা উপদেশ দিয়েছেন যে এভরিডে হ্যাভ এ কনভারসেশন উইথ গান্ধী। আমি একটু অবাক হলাম যে এটা আবার কি ধরনের উপদেশ।
উনি বললেন যে মানে আপনি যখন মহাত্মা গান্ধীর একটি বই পড়েন অথবা কিছুদিন আগে মারা গেলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের আপনি যখন একটি বই পড়েন 100 Years of Solitude, তো এই বই পড়লে একটি বই পড়ার অর্থ হচ্ছে ওই বইয়ের লেখকের সাথে আপনার একটা সরাসরি কনভারসেশনের মতো আলোচনা, এবং আপনি যখন একজন বিদগ্ধ এবং প্রাজ্ঞ একজন মানুষের সাথে আপনি কথা বলছেন তার ব্রিলিয়ান্সের ছিটাফোঁটা কিন্তু আপনার উপরে পড়ছে, এভাবে কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করছেন প্রতি মুহূর্তে একটু করে ডেভেলপ করছেন, জানার পরিধিটা বেড়ে যায়, আপনার দৃষ্টিভঙ্গি বদলায়। আপনি যখন বই পড়েন আপনার একটা বই পড়া মানে আপনার মনের একটা চোখ খুলে যাওয়া, আপনি 100টা বই পড়েন আপনার মনের 100টা চোখ খুলে যাচ্ছে। যদি বিশেষভাবে দেশে বা দেশের বাইরে এক দুজন প্রিয় লেখকের নাম শুনতে চাই, যেহেতু বই পড়াটা সবচেয়ে প্রিয় হবি আপনার, দেশে এক দুজন প্রিয় লেখকের নাম, দেশের বাইরে এক দুজন। হ্যাঁ, আমি আসলে বই পড়ি, তবে আমার অন্যতম প্রিয় বই হচ্ছে মারিও পুজো দ্য গডফাদার, পরবর্তী বইটা দ্য সিসিলিয়ান, এবং আমার পুলিশে আসার পেছনে এই বইগুলোরও কিন্তু মানে ভূমিকা রয়েছে। এবং এছাড়াও আমার ভালো লাগে দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, বইটা আমার খুব ভালো লেগেছে। এবং আরেকটি বইয়ের কথা আমি বলবো যে দ্য লাস্ট লেকচার নামে একটি বই আছে, প্রফেসর র্যান্ডি পশ এক ভদ্রলোক আছেন, তো এটি খুব মজার একটি বই। ওনার যে ইউনিভার্সিটি ওখানে একটা লেকচার সিরিজের আয়োজন করা হয়, যে লেকচার সিরিজটা এমন নাম হচ্ছে লাস্ট লেকচার, তো ও কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে। আপনার সাথে আমার যে কয়দিন দেখা হয়েছে এখন পর্যন্ত আমি সবসময় আপনার হাতে বই দেখেছি। হ্যাঁ, তো ওই বইটার কথা একটু বলি। তো বইটার মজার ব্যাপার হচ্ছে যে প্রফেসর র্যান্ডি পশ যখন ওই লেকচারটি অ্যাকসেপ্ট করলেন যে তিনি অ্যাকসেপ্ট করবেন, তো এটার সূত্রটা এরকম যে এটা যদি তোমার লাস্ট লেকচার হতো, তুমি সেক্ষেত্রে কি জ্ঞান তুমি দিয়ে যেতে তোমার ছাত্রদের বা তোমার শুভানুধ্যায়ীদের, সেটা সম্পর্কে তুমি বলো। এবং ঘটনাক্রমে দেখা গেল যে প্রফেসর র্যান্ডি পশ যখন ওই বক্তৃতা দিতে যাবেন তখন তার টার্মিনাল ক্যান্সার হয়েছে, মানে আক্ষরিক অর্থেই এটা তার লাস্ট লেকচার। এবং তিনি সেই লেকচারে কোনো রকম কোনো মন খারাপ করেননি, কান্নাকাটি করেননি, এবং তিনি বলেছেন যে হাউ টু রিয়েলাইজ ইয়োর চাইল্ডহুড ড্রিমস, আপনার স্বপ্নকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এটি নিয়ে অসাধারণ একটি লেকচার তিনি দেন। এবং ভদ্রলোক পরবর্তীতে মারা যান, কিন্তু এই যে এই লেকচারটি নিয়ে একটি বই হয়েছে দ্য লাস্ট লেকচার, এটি আমাকে ইন্সপায়ার করে যে একটি মানুষ জানছেন যে তিনি মারা যাচ্ছেন এবং এটি তার লাস্ট লেকচার, এখানে তিনি যে জ্ঞান বিতরণ করেন, ইটস লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। এবং এটি আমার, আমি বলবো যে সবচেয়ে প্রিয় 3টি বইয়ের মধ্যে একটি। চমৎকার। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে মাসুফ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে মাসুফ ভাই আপনি আর্মি ছেড়ে পুলিশে আসলেন কেন? প্রথমত আমি বলবো যে আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, সো আর্মি ওয়াজ অ্যান অটোমেটিক চয়েস। তো এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে আর্মি খারাপ, অ্যাবসলিউটলি নট। বাংলাদেশ আর্মি বা বাংলাদেশের ডিফেন্স বাংলাদেশের সেরা প্রফেশনগুলোর একটি, এবং আমার চেয়ে অনেক ব্রিলিয়ান্ট ছেলেরা কিন্তু আর্মিতে যাচ্ছে, মেয়েরাও যাচ্ছে, এবং তারা দেশকে চমৎকারভাবে তারা সার্ভিস দিচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছিল যে আর্মির যে হার্ডকোর ডিসিপ্লিন, এটা আসলে ঠিক আমার জন্য সুইটেবল না। এবং আমি আসলে মানুষজনের সাথে প্রচুর মিশতে পছন্দ করি, আই লাইক ইন্টারাকশনস উইথ দ্য সিভিলিয়ানস। তো এই কারণে আসলে মানে আর্মি থেকে চলে আসা। আমি আবারও বলি যে এটিতে আসলে আর্মির কোনো অসুবিধা নেই, আমি আমার ব্যক্তিগত চয়েস আসলে আমি আর্মি থেকে চলে আসি। আর পুলিশে হচ্ছে আমি যে আগে বললাম যে ইউ গেট বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস, ইউ গেট দ্য অথরিটি অ্যান্ড দ্য গান অ্যান্ড ইউনিফর্ম লাইক আ মিলিটারি অফিসার, অ্যান্ড ইউ গেট দ্য ফ্রিডম লাইক আ সিভিলিয়ান। সো দ্যাটস ওয়াই to have the best of both the worlds, I basically joined the police force. Okay, আচ্ছা, প্রীতম নামে একজন প্রশ্ন করেছে মারিপুজো আর দ্য ফোর্থ কে এন্ড ওমেরটা কেমন লাগছে? দ্য ফোর্থ কেটা ভালো লেগেছে, আপনার কেনেডির কাজিনের কাহিনী নিয়ে। কেনেডির কাজিন হচ্ছে, যদিও মানে মারিও পুজো যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে আসলে যে তার একদম সে ইন্ট্রিকেট ডিটেইলসে যায়। একটা ক্যারেক্টার যখন সে একটা চরিত্র যখন সে চিত্রণ করে তার ইন্ট্রিকেট ডিটেইলসে যায়। আর ওমেরটা হচ্ছে ইটস আ মাফিয়া স্টোরি, বাট ওমেরটাটা আসলে মানে অতটা ভালো লাগেনি আমার, সিম্পল কাহিনী। তার চেয়ে বরং আপনার দ্য ফরচুনেট পিলগ্রিম নামে একটা বই রয়েছে তার, ওটা আরো বেশি ভালো লেগেছে আমার। আচ্ছা, চমৎকার। যাক, এই মুহূর্তে যেটা আপনার কথা থেকে আমরা প্রথম থেকেই বুঝতে পারছি আপনি প্রচুর বই পড়ছেন এবং মুভি দেখছেন, তো এখন যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আপনি আছেন এবং এত সময় দিতে হয় কাজে, সেটা কিভাবে আপনি দুটোর মধ্যে আসলে কিভাবে সামঞ্জস্য করেন? মুভি দেখতে পান, সময় পান, এখন দেখতে পারেন? দেখুন, মুভি হচ্ছে আপনার দিস ইজ দ্য কম্বিনেশন অফ অল আর্টস। আপনি যখন একটি মুভি দেখবেন, এই মুভিতে কিন্তু মানে মুভি হচ্ছে এমন একটি মাধ্যম যেটি হচ্ছে আপনার, আমার যদি মুভি নিয়ে কথা বলার সাজে না, আমি একজন আসলে ভক্ত হিসেবে, আমি আসলে এই শিল্পের একজন দর্শক এবং গুণমুগ্ধ ভক্ত হিসেবে বলছি, আমি এক্সপার্ট নই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে সমস্ত রকম শিল্প মাধ্যমের মিশ্রণ হচ্ছে মুভি,
এবং মুভি একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। যেমন আমার সবচেয়ে ফেভারিট মুভি হচ্ছে আপনার দ্য শশাঙ্ক রিডেম্পশন। আচ্ছা, এখানে অসাধারণ একটি মুভি, যে জেলখানার ভিতরে থেকে একটা মানুষ কিভাবে স্বপ্ন দেখে এবং তার আশাটাকে বাঁচিয়ে রাখে। তো এই মুভিগুলো কিন্তু আসলে আপনাকে ইন্সপায়ার করে। যেমন আপনার শশাঙ্ক রিডেম্পশনে একটা কথা আছে যে হোপ ইজ এ গুড থিং, রাইট, প্রবাবলি দ্য বেস্ট অফ থিংস অ্যান্ড নো গুড থিং এভার ডাইজ। তো আমার প্রফেশনে এটি অত্যন্ত সত্যি, কারণ এত ভায়োলেন্স, এত অন্যায় অবিচার আপনি যখন দেখেন, তার প্রতিকার আপনি যখন ফাইট করতে যান, হোপ আপনার একমাত্র ব্যাপার। আপনি আশা নিয়ে কিন্তু আপনাকে ফাইট করতে হয়। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি মানে বই পড়ার সময় পান কিভাবে, আমার উত্তর একটাই, যে আপনি ভাত খাওয়ার সময় পান কিভাবে। আমার কাছে বই পড়াটা একটা ভাত খাওয়া বা নিঃশ্বাস নেবার মতোই গুরুত্বপূর্ণ। বাহ, চমৎকার। আচ্ছা, এই মুহূর্তে একটা কথা, এই যে কাজ করছেন, পুলিশে কাজ করা, সেখানে তো প্রতি মুহূর্ত বিপদের সাথে আপনাদের চলাফেরা করতে হচ্ছে, সেটার মুখোমুখি হতে হচ্ছে। সেক্ষেত্রে লাইফ রিস্ক বা জীবনের প্রতি যে একটা টান মানুষের, সেটা কি কোনোভাবে আপনাদেরকে কখনো দুর্বল করে দিতে পারে মানসিকভাবে? অবশ্যই পারে, কারণ একটা মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, আমি সিলেটে এসআইএনটিতে আপনার ট্রেনিং করলাম বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোদের সাথে, র্যাপলিং এর ট্রেনিং। এটি আসলে খুব কঠিন, মানে আর্মিদের জন্য এটি খুব কঠিন কিছু নয়, বাট র্যাপলিং হচ্ছে আপনার ওই হেলিকপ্টার থেকে আপনার দড়ি বেয়ে নামার যে ট্রেনিংটা। বাংলাদেশ পুলিশের ফার্স্ট ব্যাচ যারা এই ট্রেনিংটি করেছে, আই ওয়াজ ভেরি লাকি দ্যাট আই ওয়াজ চোজেন টু বি ওয়ান অফ দ্যাম। তো ওখানে আপনার যে জিনিসটা আমাকে শিখিয়েছিলেন মেজর মঞ্জুর স্যার, উনি আমার অত্যন্ত প্রিয় একজন ইনস্ট্রাক্টর। তো উনি একটা কথা বলেছিলেন যে দেখো মাশরুফ, আমি ভয় পাচ্ছিলাম, আমি যখন 6তলা বিল্ডিং এর উপর থেকে নামতে যাচ্ছি আমি ভয় পাচ্ছিলাম এবং আমার মনে হচ্ছিল যে মানে আমি বোধহয় দড়িটা ছেড়ে পড়ে যাবো, আমার হাত থেকে দড়ি ছেড়ে। আমি আই ওয়াজ সো নার্ভাস। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন। উনি বলছেন যে মাশরুফ, তুমি ভয় পাচ্ছ, তুমি কি মানে আমি যতটা ভয় পাচ্ছি তার চেয়ে বেশি পাচ্ছিলাম লজ্জা, যে আমি একটা পুলিশ অফিসার, আমি এভাবে ভয় পাচ্ছি। তো উনি আমাকে একটা অসাধারণ জিনিস বললেন, মেজর মঞ্জুর স্যার এবং মেজর আশরাফ স্যার দুজনই ছিলেন। তো আমি জানি না স্যাররা শুনছেন কিনা, শুনলে আমি স্যারদেরকে একটা স্যালুট দিতে চাই, যে একটা অসাধারণ কথা আমাদের শিখেছেন, যেটি হচ্ছে যে ভয় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। আপনি একটা বিপজ্জনক মিশনে যাচ্ছেন, আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক। বাট দ্য ডিফারেন্স বিটুইন কারেজ অ্যান্ড কাওয়ার্ডাইস ইজ কিপিং দ্য কারেজ ফর জাস্ট 1 মিনিট লঙ্গার। আপনি সাহসটাকে 1 মিনিট বেশি ধরে রাখছেন, বাকি সবাই ভেঙে পড়ছে, বাট আপনি ওইটাকেই, ওই ভেঙে পড়াটাকে আপনি 1 মিনিট বেশি আপনি ধরে রাখছেন। এটাই কিন্তু কাজ। এটা যখন আমি শিখলাম তখন আমি বুঝলাম যে আসলে ভয় পাওয়াটাতে লজ্জার কিছু নেই। তো এটা যখন ভাবি তখন আসলে আপনার মানে ওই ভয়টা চলে যায়। এবং আই থ্যাঙ্কস টু মেজর মঞ্জুর অ্যান্ড মেজর আশরাফ স্যার আমাকে জিনিস শেখানোর জন্য। আমার পরবর্তী জীবনে বিপজ্জনক কাজগুলো করতে গিয়ে অনেক কাজে লেগেছে এই ইনফরমেশনটা, ওই কথাটি। আচ্ছা, এই মুহূর্তে আমরা আপনার কাছ থেকে তাহলে যদি আপনি আমাদেরকে শোনাতে চান, আমরা কবিতাটা শুনতে পারি, কারণ এরপর আমরা একটা গান শুনে আর একবার ফিরে এসে কথা বলার মতো সময় আমাদের কাছে বাকি আছে। তো আমরা কি কবিতাটা এখন শুনবো না গান শুনে ফিরে এসে শুনবো? এখনই বলে ফেলি, আসলে আমি আবৃত্তিকার নই। ছোটবেলায় আপনার আমরা বিভিন্ন টিভি অনুষ্ঠানে শুনতাম যে আমার নাম অমুক, আমি একটি কবিতা পড়ব, ওরকম মনে হচ্ছে। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে পুলিশের মতো একটা মানে পুলিশের যে নেতিবাচক কথাবার্তাগুলো বলা, যে পুলিশের মতো এরকম একটা ডিপার্টমেন্টে তুমি কাজ করো, তুমি এটা খারাপ, তোমার ওটা নেই। এই ধরনের পুলিশের দিকে কেউ যখন মানে একদম একজন দুজন খারাপ সদস্য না, গোটা পুলিশটাকেই যখন আপনার কেউ তার দিকে আঙ্গুল তুলে তাকায়, আমি আসলে ব্যথিত হই। কারণ এত খারাপের মধ্যেও কিন্তু আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এই আপনাদের পুলিশ যদি আপনি একদিন উঠিয়ে নেন, আমি আপনার কানাডার মন্ট্রিয়ালে 1969 একটা ঘটনা ঘটেছিল, যে পুলিশ তার পেমেন্ট নিয়ে, পেরোল নিয়ে আপনার 16 ঘন্টার জন্য স্ট্রাইক করেছিল, যে পুলিশ কোনো কাজ করবে না। এই 16 ঘন্টায় 5টা ব্যাংক ডাকাতি হলো, অসংখ্য মানুষ মারা গেল, এবং মন্ট্রিয়ালের মতো সুসভ্য জায়গায় আপনার এত ভয়ঙ্কর একটা অবস্থা হলো যে আপনার সেখানে আপনার এটাকে বলা হলো নাইট অফ টেরর। তো যখন আমাদের পুলিশকে নিয়ে কেউ বলে যে পুলিশ উঠিয়ে দিলেই ভালো, ক্রাইম কমে যাবে, এই ধরনের কথাবার্তা যখন বলে আমি ব্যথিত হই। এবং যখন আমার দিকে কেউ ভেবে একদম আমার পুরো প্রফেশনটাকে খাটো করে যখন কথা বলে, তখন আমি রবীন্দ্রনাথের একটি কথা বলছি যে আমি শুনে হাসি, আঁখি জলে হাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। যে আমি এত কিছু করছি, তারপরও আমার দিকে আঙুল তোলা হচ্ছে। তো এইটাই আসলে আমার কবিতা, রবি ঠাকুরের কবিতা। অনেকেই লিখেছে আমাদেরকে, তার মধ্যে একটা মেইল পড়ছি, টি.এম. মোহনা নামে একজন আমাদেরকে লিখেছে, আই জাস্ট ওয়ান্ট ইউ টু নো দ্যাট ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড, কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক অ্যান্ড মেক আস প্রাউডার। মোহন হচ্ছে আমার ছোট বোন, আমি বিশ্বাস করতে পারছি না, কারণ ওর সাথে আমার সম্পর্কটা হচ্ছে অনেকটা ওই টম অ্যান্ড জেরির মতো আর কি। আচ্ছা, আজকে ফর্মাল জায়গায় একটা ইন্টারভিউতে এসেছেন, একটা আড্ডা এসেছেন, এই জন্য মনে হয় অনেক ভালোবাসেন। এর কারণ হচ্ছে যে মানে আমি ভেরি স্ট্রিক্ট ব্রাদার। শি স্টাডিজ ইন বুয়েট। আচ্ছা, ওকে, শি স্টাডিজ ইন বুয়েট। তো এখন ওকে আমি একটা মজার কথা বলেছি যে ইফ ইউ লাইক সামওয়ান জাস্ট লেট মি নো,
and let that boy also know that if he breaks your heart, I'm gonna break his bones. তো মানে এরকম জাস্ট মানে সিবলিংদের মধ্যে যে দুষ্টামিগুলো হয়, খুনসুটিগুলো হয়, সেগুলো আমরা প্রায় করি। তো এটা বলার পরে somehow she shared this with her friends, এবং এর ফলে দেখা গেল যে ওর সাথে কি ওর কথা বলতে চায় না। ও বললো যে আমি নাকি ওর মানে সোশ্যাল লাইফের 12টা বাজিয়ে দিয়েছি, আর আমি ওকে মাঝে মাঝে বইটা আনতে যেতাম উইথ মাই কার এন্ড ইউনিফর্ম। সো পিপল ইউজ টু গেট অ্যাফ্রেড মাই মোহনার ভাই পুলিশ আছে, ভয় আর ইজি হতে পারছে না, আসলে ফ্রেন্ডলি অনেক কিছু মিস করে ফেলছি। আপু যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য এবং লেখার জন্য। আর এই মুহূর্তে যেহেতু আমরা একদম শেষের কিছু কথায় যাব, মাসুফের কাছে জানতে যাবো যে ব্যক্তিগত জীবনে আপনি কারো কাছে কৃতজ্ঞতা বা ভালোবাসা জানাতে চান কিনা, আপনার এত দূর আসা, আপনার কাজ, কর্মজীবন সবকিছু মিলে যদি কাউকে আপনি আসলে ক্রেডিট দিতে চান, কাউকে স্মরণ করতে চান এই মুহূর্তে আমাদের মাধ্যমে। আমি আসলে কিছুটা বিব্রত বোধ করছি, কারণ আমি মনে করি যে আই জাস্ট স্টার্টেড মাই ক্যারিয়ার, আই হ্যাভ লং ওয়েজ টু গো, এবং আমার আসলে এখনো ওরকম বলার মতো কোনো যে পজিশন আমার হয়েছে এটা ঠিক পজিশনের জন্য না, ব্যাপারটা আসলে একটা আবেগীয় প্রশ্ন বলা যেতে পারে। তারপরও আমি আসলে মনে করি যে আমার বাবা মা, আমার শিক্ষকবৃন্দ, ক্যারেট কলেজ অফ কোর্স, ক্যারেট কলেজ ইজ মেড হোয়াট এভার লিটল আই অ্যাম, আমার ক্যারেট কলেজ এবং আমার পরিবার, অবশ্যই আমার স্ত্রী এবং আমার বোন, এবং তাদের কাছ থেকে আমি যে সাপোর্টটা পাই, এবং আমার বন্ধুরা আছে, আমার অনেক বন্ধুরা আছে, তো তাদেরকেও আমি সবসময় স্মরণ করি। অনেক নাম না জানা বন্ধু আছে আমার, শুভাকাঙ্ক্ষীরা, এবং আমার পেজটি যারা ফলো করেন এবং যারা তাদের বিভিন্ন সমস্যা এবং পরামর্শ আমাদেরকে জানান, আমি তাদের আসলে সবার প্রতি কৃতজ্ঞ। এবং মানুষের ভালোবাসার কারণেই আমি সামান্য যেটুকু এগোতে পেরেছি, এটুকু কিন্তু পেয়েছি, কারণ আমার ধারণাই ছিল না যে পুলিশের প্রতিও মানুষজন এভাবে ফ্রেন্ডলি হয়। আমাদের প্রবাসী ভাইরা সেই শুধু পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখান থেকে তারা ফোন করে আমার খোঁজ খবর নেন না, আপনি কেমন আছেন ভাই। তো এই জিনিসটা এত ভালো লাগে আমার কাছে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি তাদের সবার প্রতি আসলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এত গুরুত্বপূর্ণ সময় থেকে এতটুকু সময় দেওয়ার জন্য, এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আপনার জীবনের কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ মাসুফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।